ভাবো তো, একটা ভিডিও গেমে ঢুকে পড়লে আর খেলাটা হারলে সত্যি সত্যিই মারা যেতে পারো। এমনই ঘটনা ঘটে আমাদের এই গল্পে। কয়েকজন কম বয়সী ছেলে মেয়ে কৌতূহলবশত একটা নর্মাল গেম খেলতে আগ্রহী হয়। সেই গেমে ঢুকে পড়ার পর তাদের সাথে শুরু হয় বাঁচা মরার লড়াই। আজকের গল্প জুমানজি ওয়েলকাম টু দ্য জঙ্গল, যেখানে একটা ভুল মানেই মৃত্যু। গল্পের শুরুতে 1996 সালে আমাদের সমুদ্র সৈকত দেখানো হয়। একজন ব্যক্তি জুমানজি নামে একটি বক্স খুঁজে পায়। জুমানজি নামক বাক্সটা লোকটি এই ছেলেটিকে দিয়ে যায়। ছেলেটি কৌতূহলবশত গেমটি চালু করে দেয়। গেমটি চালু করায় ছেলেটির রুমে অদ্ভুত রকম সবুজ আলো জ্বলতে শুরু করে। এরপর সিন দেখানো হয় বর্তমানের। এ হলো আমাদের গল্পের প্রধান চরিত্র। নাম হলো স্পেন্সার। সে অনেক লো কনফিডেন্স এবং ইন্ট্রোভার্ট টাইপের, কারোর সাথে এত কথা বলে না। স্পেন্সার কম্পিউটারে গেম খেলতেছিল, তখন তার বেস্ট ফ্রেন্ড ফ্রিজ তাকে মেসেজ দিয়ে বলে, তুমি কি সেটা করেছো? স্পেন্সার বলে, হ্যাঁ করেছি। ফ্রিজ বলে তাকে, তাহলে আমার সাথে 8টার সময় দেখা করো। এরপর স্পেন্সারের বন্ধুকে দেখানো হয়, এর নাম হলো ফ্রিজ, স্পেন্সারের একমাত্র বন্ধু। ফ্রিজ স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে। তার মা বলে, খেয়ে যাও। ফ্রিজ বলে, স্পেন্সারের সাথে দেখা করতে হবে, সে আমাকে পড়ায় সাহায্য করছে। ফ্রিজ তার স্কুলের টিমের একজন ফুটবল প্লেয়ার। পরীক্ষায় মার্ক কম পেলে টিম থেকে বের করে দেওয়া হয়, তাই সে স্পেন্সারের হেল্প নিচ্ছে। এরপর দেখানো হয় গল্পের আরেকজন চরিত্রকে। এর নাম হলো বেথেনি। সে সারাক্ষণ ফোনে বিজি থাকে, সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করতে থাকে। ফ্রিজ এবং স্পেন্সার দেখা করে। স্পেন্সার তার লেখা নোটটি ফ্রিজকে দেয়। স্কুলে আমাদের এই মেয়েটিকে দেখানো হয়, এর নাম হলো মার্থা। তাকে তার টিচার একজন ছাত্রীর সাথে টিম বানিয়ে খেলতে বলে। সে টিচারের কথা না শুনে টিচারকে ছোট করে কথা বলে। পরে দেখানো হয় বেথেনিকে, যে সারাক্ষণ ফোনে বিজি থাকে। সে ক্লাসরুমে টিচারের সামনে তার একজন বান্ধবীর সাথে ভিডিও কলে কথা বলে। বলে, তুমি ক্লাসরুমে ফোন চালাচ্ছ কেন? বেথেনি ফোন না রেখে উল্টো টিচারের সাথে তর্ক শুরু করে। টিচার এবং ফ্রিজকে দেখানো হয়। স্কুলের শুরুতে যে নোট দিয়েছিল সেটা ছিল অ্যাসাইনমেন্ট, যেটা যে যার মতো করার কথা ছিল, কিন্তু স্পেন্সার ফ্রিজকে তার নিজেরটার মতো করে লিখে দিয়েছিল। এরপর প্রিন্সিপালের রুমে স্পেন্সার, ফ্রিজ, প্যাথেনি এবং মার্থাকে দেখানো হয়। তাদের সবাইকে ভুলের জন্য প্রিন্সিপালের অফিসে পাঠানো হয়। প্রিন্সিপাল তাদেরকে আধা ঘন্টা জ্ঞান দেয়। শাস্তি হিসাবে একটা পরিত্যক্ত রুমে ম্যাগাজিনের পিন খুলতে বলে। মার্থা ম্যাগাজিনের পিনগুলো খুলছিল। ব্যাথেনি ফোন চালাচ্ছিল। নিজ রুমের ভিতরে ঘুরোঘুরি করতে করতে একটা গেম খুঁজে পায়। তারা সবাই সেখানে বোর হচ্ছিল, তাই তারা গেমটিকে ওপেন করে। এর কয়েক সেকেন্ড পর তাদেরকে গেমের ভিতরে নিয়ে যাওয়া হয়, ঠিক গল্পের 1996 সালের দৃশ্যটার মতো। একটা জঙ্গলে 4জন মানুষকে দেখানো হয়। আমরা জানতে পারি এই লোকটি হলো স্পেন্সার, পিঠে ব্যাগ রাখা লোকটি হলো ফ্রিজ, এই সুন্দরী মেয়েটা হলো মার্থা, আর এই মোটা লোকটি হলো বেথেনি, যে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকতো। তারা গেমের ক্যারেক্টারের বডিতে ঢুকে পড়েছে। সবাই যখন কথা বলছিল, হঠাৎ পানি থেকে একটি জলহস্তী এসে বেথেনিকে খেয়ে ফেলে। গেমের নামের জায়গায় আমরা রিয়েল লাইফের নামে আমরা ডাকবো। বেথিনিকে খাওয়ার কিছুক্ষণ পর আবার সে উপর থেকে পড়ে। আমরা আসলে কিছু বুঝতে পারছি না হচ্ছে এটা কি। চিন্তার কোনো কারণ নেই, আমরা ধীরে ধীরে সব জেনে ফেলবো। তাদের সবাইকে জলহস্তী আক্রমণ করে। তারা যখন জলহস্তীর বয়ে দৌড়াচ্ছিল, হঠাৎ একজন লোক গাড়ি নিয়ে এসে তাদের সাহায্য করে। আমরা জানতে পারি সে একজন গেমের ক্যারেক্টার, সে কোনো রিয়েল প্লেয়ার নয়। এই প্লেয়ারগুলো রিয়েল প্লেয়ারদের তাদের মিশন বুঝিয়ে দেয় যে তাদের সামনে কি করতে হবে। লোকটির নাম হলো নাইজেল বিলিংসলি। লোকটি বলে, জুমানজি বিপদে আছে, আপনাদের তাকে সাহায্য করতে হবে। ডক্টর ব্রেভ স্টোন, আমি যে আপনাকে একটা চিঠি পাঠিয়েছি সেটা কি আপনি পড়েছেন? ডক্টর ব্রেভ স্টোন মানে হলো আমাদের স্পেন্সার, এটা হলো তার গেম নাম। তো স্পেন্সার বলে, না আমি কোনো চিঠি পাইনি। কিন্তু স্পেন্সার যখন হাতে দেখে, তখন তার হাতে একটা চিঠি দেখতে পায়। সবাই ভাবে এটা কিভাবে হলো। চিঠিতে যা লেখা ছিল তা আমি সংক্ষেপে বলি তোমাদের। জুমানজিতে একটা জাগুয়ারের মূর্তি আছে, সেই মূর্তিতে একটা সবুজ পাথর আছে, নাম হলো জুয়েল। আমরা বোঝার সুবিধার্থে সেটাকে সবুজ পাথর বলবো। সেই সবুজ পাথরটায় অনেক অলৌকিক শক্তি আছে। প্রফেসর রাসেল ভ্যান নাইজেল বিলিংসলিকে বলে, নাইজেল বিলিংসলি হলো যে লোকটা মাত্র স্পেন্সারদের গাড়ি দিয়ে সাহায্য করলো, তাকে বলে আমার এই পাথরটা লাগবে, আমি সেটা নিয়ে একটা ডকুমেন্টারি বানাবো, মানে বই লিখবে এরকম। তো বিলিংসলি তাকে সাহায্য করে পাথরটি পেতে। রাসেল ভ্যান যখন পাথরটি পেয়ে যায়, পাথরটিকে পেয়ে সে অলৌকিক শক্তি নিজের মধ্যে নিয়ে নেয়। বিলিংসলি তাকে অনেক না করে, এরপরও সে এই কাজটি করে ফেলে, যার ফলে সে জুমানজি জঙ্গলের সকল পশু পাখির ভাষা বুঝতে পারে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে। ফলে পুরো জঙ্গলের উপর একটা অভিশাপ নেমে আসে। সেই অভিশাপ কাটানোর জন্য বিলিংসলি স্পেন্সারের কাছে সাহায্য চায়। বিলিংসলি বুঝতে পারে যে প্রফেসর রাসেল ভ্যান একজন খারাপ লোক। তো সে একদিন রাতে পাথরটিকে চুরি করে জঙ্গলের অভিশাপ কাটানোর জন্য পাথরটিকে জাগুয়ারের মূর্তির মধ্যে আবার পুনরায় রাখতে হবে, তাহলে সকল পশু পাখি মুক্তি পাবে রাসেল ভ্যানের হাত থেকে। বিলিংসলি সবুজ পাথরটি স্পেন্সারকে দিয়ে বলে, জুমানজির কিসমত এখন আপনার হাতে। এরপর তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেয়। বিলিংসলি যাওয়ার সময় একটা ম্যাপ দিয়ে যায় স্পেন্সারকে।
বলে আপনাকে এখন বাজারে যে মিসিং পিস খুঁজতে হবে। সবাই বলে কিসের মিসিং পিস, কিন্তু বিলিংসলি উত্তর দেয় না, চলে যেতে শুরু করে এবং যেতে যেতে বলে যদি গেম থেকে বের হতে চাও তাহলে জুমানজিকে আগে রক্ষা করো। পাথরটিকে স্পেন্সার ফ্রিজের ব্যাগে রাখে। তারা চারজন তো বুঝতে পারে না এখন তারা কি করবে। স্পেন্সার তার কাছে থাকা ম্যাপটি খোলে কিন্তু সে কিছুই দেখতে পায় না। পাশে থাকা বেথনি ম্যাপটি দেখতে পায়, কারণ তারা যে ক্যারেক্টার গুলোর বডিতে আছে তাদের সবার কিছু না কিছু ইউনিক স্কিল বা পাওয়ার আছে। বেথনির স্কিল হলো ম্যাপ পড়তে পারা। বেথনি ম্যাপটি দেখতে পায় কিন্তু স্পেন্সার বা বাকি সবাই দেখতে পারে না। স্পেন্সার এটা দেখে বুঝতে পারে যে তাদের কি পাওয়ার আছে সেটা কোথাও না কোথাও অবশ্যই দেখা যাবে। সে যখন বুকে হাত রাখে তখন তার শক্তি এবং দুর্বলতা দেখা যায়। স্পেন্সারের কোনো দুর্বলতা নেই। ফ্রিজের স্কিল হলো ব্যাগে স্পেন্সারের হাতিয়ার রাখা এবং সে অনেক আস্তে দৌড়ায়। তার দুর্বলতা হলো ক্যাগ। মার্থার দুর্বলতা হলো ভেনম। আমাদের এত কিছু মনে রাখতে হবে না, যখন দরকার পড়বে আমি মনে করিয়ে দেব। তারা সবাই এইসব নিয়ে যখন কথা বলছিল তখন বাইক নিয়ে কিছু লোক তাদের উপর হামলা করে দেয়। সবাই বাঁচার জন্য দুই ভাগ হয়ে দৌড়ানো শুরু করে জঙ্গলের উপরের দিকে, কিন্তু পালাতে পালাতে হঠাৎ সবাই একসাথ হয় একটা উঁচু পাহাড়ের মাথায়। অনেক উঁচু ঝর্ণা, সেখান থেকে সামনে পানি, পেছনে বাইক নিয়ে লোকগুলো তাদের মারার জন্য খুঁজছে। তো তারা এত কিছু চিন্তা না করে ডিরেক্ট পাহাড়ের উপর থেকে লাফ দেয়, অন্তত জীবন তো বাঁচবে। পানিতে লাফ দেওয়ার পর পানি থেকে উপরে ওঠার পর আমরা দেখতে পাই মার্থার গায়ে গুলি লেগেছে, তাই মার্থা মারা যায়। কিছুক্ষণ পর আবার সে উপর থেকে পড়ে। স্পেন্সার মার্থার হাতের দিকে তাকিয়ে দেখতে পায় দুটো লাইন। আমরা জানতে পারি এগুলো হলো লাইফ। একজন 3টা করে লাইফ পায়। মনে আছে বেথিনিকে জলহস্তি খেয়ে ফেলেছিল, তাই তার 2টা লাইফ বাকি আছে। মার্থারও 2টা লাইফ বাকি আছে। মার্থা বলে যদি আমরা সবগুলো লাইফ শেষ করে দিই তাহলে কি হবে। স্পেন্সার বলে তাহলে আমরা মারা যাবো। কিন্তু সবার হাওয়া টাইট হয়ে যায় এটা শুনে। এটা জানার পর তারা আরো সতর্ক হয়ে যায়। মার্থা বলে তাহলে আমাদের অনেক সাবধানে মিসিং পিসটা খুঁজতে হবে। বেথনি ম্যাপটা বের করে দেখতে পায় বাজারটা কোথায়। তারা সেই উদ্দেশ্যে রওনা হয়। এরপর আমাদের প্রফেসর রাসেল ভেনকে দেখানো হয়। আমরা বুঝতে পারি বাইক নিয়ে তাড়া করা লোকগুলো ওরই ছিল। স্যার এবং তার বন্ধুদের ধরতে না পারায় রাসেল ভেন অনেক রেগে যায়। আর সে যেহেতু পশু পাখির ভাষা বুঝতে পারে একটা পাখিকে তাদের পেছনে লাগিয়ে দেয়। এরপর দেখানো হয় মার্থা এবং বেথনিকে। তারা স্কুলে একজন আরেকজনকে না চিনলেও এখানে এসে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব। ফ্রিজ এত কিছু হওয়ার কারণে বিরক্ত হয়ে স্পেন্সারকে দোষ দিতে থাকে, কারণ সে যদি একরকম অ্যাসাইনমেন্ট না লিখতো তাহলে তাদের এখানে আসতে হতো না। তাদের মধ্যে তর্ক শুরু হয়। ফ্রিজ স্পেন্সারকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সবাই ফ্রিজকে বলে এটা তুমি কি করলে। সে বলে ও আবার স্পেন্সার আবার উপর থেকে ল্যান্ড করে। স্পেন্সার কিন্তু ঠিকভাবে ল্যান্ডিং করতে পারে। ফ্রিজের রাগ এখনো কমেনি। ফ্রিজ এখনো তার উপর রেগে থাকে। ফ্রিজ যখন আবার হামলা করতে যায় তখন স্পেন্সার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বুঝতেই পারছো স্পেন্সার যদি সত্যি সত্যি মারতে চায় তাহলে ফ্রিজ 1 সেকেন্ডও টিকবে না। স্পেন্সার বলে দেখ ভাই, আমাদের অযথা লাইফ নষ্ট করে লাভ নেই। আর যতগুলো লাইফ আছে সেগুলোকে কাজে লাগিয়ে মিশনটা পূরণ করে রিয়েল লাইফে ফিরে যেতে হবে। ফ্রিজও বুঝতে পারে যেটা হওয়ার তা তো হয়ে গেছে, আগের কথা নিয়ে মন খারাপ করে লাভ নেই। এরপর তাদের মধ্যে সব ঠিক হয়ে যায়। বাজারের সিন দেখানো হয়। তারা কথা বলতে বলতে ফ্রিজ ক্যাক খেয়ে ফেলে। বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায়, কারণ ফ্রিজের দুর্বলতা হলো ক্যাক। ফ্রিজ তার একটা লাইফ হারায়। এরপর একটা ছোট মেয়ে এসে স্পেন্সারকে বলে তাকে ফলো করতে। মেয়েটার পিছে পিছে তারা যাওয়ার পর মেয়েটি তাদেরকে একটা বাক্স দেখিয়ে বলে ঝুড়ির ভিতরে লুকিয়ে আছে চাওয়ার সবটুকু। এক পা ভুল হলেই শেষ। চোখে চোখে রেখে ভরসা রাখো, এক মুহূর্ত থেমো না। যেটাকে তুমি মিসিং পিস ভাবছো সেটাই আসল ভ্রান্ত ধারণা। এই লাইনগুলো বলে মেয়েটি চলে যায়। স্পেন্সার টাকনাটিকে খুলেই দেখতে পায় একটা বিষধর সাপ। সবাই বয়ে শেষ। মেয়েটির কথাগুলো মনে করে বেথেনি এবং স্পেন্সার চোখে চোখ রেখে বাক্সটির ঢাকনা খোলে। সাপটিকে দেখে বেথেনি ভয়ে চোখ সরিয়ে ফেলে। এরপর সাপটি মার্থাকে আক্রমণ করে, কিন্তু স্পেন্সার সাপটিকে ধরে ফেলে। ফ্রিজ সাপটির দাঁত খুলে নেয় মার্থাকে সাপ থেকে বাঁচানোর জন্য। মার্থা স্পেন্সারকে ধন্যবাদ। এরপর জুড়িতে আমাদের মিসিং পিসটা দেখানো হয়। সেটা হলো একটা হাতির মূর্তি এবং একটা কাগজ। তারা এসব দেখে কিছু বোঝার আগে রাসেল ভ্যান তার লোকদের সাথে তাদের উপর হামলা করে দেয়। পাখিদের মাধ্যমে তাদের লোকেশন জানতে পেরেছিল রাসেল গুল। বাজারের মানুষ বেশি থাকায় তারা দ্রুত দৌড়াতে পারে না, তাই লোকগুলো সামনে থেকেও তাদেরকে ঘিরে ফেলে। সেখানে অনেক মারামারি হয়। স্পেন্সার সবাইকে মেরে আলোভক্ত করে দেয়। মারামারি করতে করতে রাসেলও সেখানে চলে আসে। বলে আমার সবুজ পাথরটা কোথায়। স্পেন্সার বলে আমরা শুধু বাড়িতে যেতে চাই। রাসেলের লোকেরা স্পেন্সারদের মারতে যাবে তখনই অচেনা একটা লোক এসে তাদের বাঁচিয়ে নেয়। আমরা জানতে পারি তার নাম হলো অ্যালেক্স এবং তার দুর্বলতা হলো মশার কামড়। হ্যাঁ ঠিকই শুনেছ, মশার কামড় দিলে সে মারা যাবে। তার একটা মাত্র লাইফ বাকি আছে। আমাদের বেথিনি তো অ্যালেক্সকে দেখেই ফিদা হয়ে যায়। বেথিনি বলে তুমি এই গেমে কত সময় ধরে আছো। সে অ্যালেক্স বলে কয়েক
1 মাস সবাই তো অবাক। আমরা আরো জানতে পারি মিসিং পিসটা আসলে হাতির মূর্তি নয়, সেটা হলো অ্যালেক্স এবং বেথেনি নিজেদের মধ্যে কথা বলছিল। অন্যদিকে আমাদের লাভ বার্ডসদের দেখানো হয়। স্পেন্সার বলে, তোমাকে একটা কথা বলবো। বেথেনি বলে, হ্যাঁ বলো। স্পেন্সার বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। বেথেনি বলে, আমিও তোমাকে অনেক পছন্দ করি। স্পেন্সার বলে, তুমি কি এই বডির জন্য বলতেছো যে আমাকে পছন্দ করো? মার্থা বলে, না না না, তুমি অনেক স্মার্ট, কিউট, আর তুমিও আমার মতো পড়তে পছন্দ করো। এরপর তারা কিস করে। এরই মাঝে ফ্রিজ আসে এবং তাদের মিশনের কথা মনে করিয়ে দেয়। তারা বেথিনির সাথে ম্যাপ ফলো করে এই জায়গায় আসে। তাদের এখন মিশন হলো সবুজ পাথরটাকে জাগুয়ারের মূর্তিতে লাগানো। এটাই ফাইনাল মিশন। স্পেন্সার যখন পাথর নিয়ে সামনে এগোচ্ছিল তখনই তার উপর হায়না আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। সে আবার উপর থেকে ল্যান্ড করে। এখন তার আর একটা লাইফ বাকি আছে। স্পেন্সার ফ্রিজকে আলাদা করে ডেকে বলে, আমি এটা করতে পারবো না, আমার আর একটা মাত্র লাইফ বাকি আছে। এরপর ফ্রিজ তাকে সান্ত্বনা দিয়ে বোঝায়, বলে আমরা করতে পারবো, আমরা এটা একসাথে করব। এভাবে বলে স্পেন্সারের মনে সাহস জোগায়। এরপর স্পেন্সার সেটা করতে রাজি হয়। ঠিক তখনই রাসেল বেনের লোকেদের বাইকের আওয়াজ শোনা যায়। ফ্রিজের কথা মতো তারা সবাই বাঘ হয়ে যায়। মার্থা লোকগুলোকে মারতে শুরু করে। অ্যালেক্স হায়নাকে অন্যমনস্ক করে স্পেন্সারকে মূর্তির কাছে যেতে সাহায্য করে। অন্যদিকে বেথিনিকে একটা হায়না আক্রমণ করে। হায়নাটি বেথিনিকে খেতেই যাবে, তখন রাসেল বেন হায়নাকে নিষেধ করে বেথিনিকে জিম্মি করে নেয়। রাসেল বেন স্পেন্সারকে বলে, আমাকে পাথরটা দিয়ে দাও, নয়তো তোমার বন্ধুকে মেরে ফেলবো। রাসেল বেন 1 থেকে 5 পর্যন্ত গুনতে থাকে, বলে আমাকে সবুজ পাথরটা দে, নয়তো তোর বন্ধুকে মেরে ফেলবো। স্পেন্সার বলে, সবুজ পাথরটা আমার কাছে নেই। তখনই ফ্রিজ হাতের পিঠে করে হাতে পাথর নিয়ে হাজির হয়। এই সুযোগে আমাদের বেথনি নিজেকে ছাড়ানোর জন্য রাসেল বেনের হাতে কামড় দেয়। ফলে রাসেল বেনের হাতে থাকা গুলির ট্রিগারে চাপ পড়ে। বন্দুকের আওয়াজে হাতিটি চিৎকার দিয়ে লাফিয়ে ওঠে। ফলে ফ্রিজের হাতে থাকা সবুজ পাথরটা ছিটকে পড়ে যায়। বেথিনি যেহেতু রাসেল বেনকে কামড় দিয়েছিল, তাই সে রেগে বেথিনিকে যখন মারতে যাবে তখন এলেক্স এসে তাকে বাঁচিয়ে নেয়। এ সময় মার্থা স্পেন্সারকে বলে, তুমি জাগুয়ারের মূর্তির দিকে যাও, আমি পাথরটি নিয়ে তোমার কাছে আসতেছি। পাথরটিকে জাগুয়ারের মূর্তিতে লাগিয়ে মিশন শেষ করতে পারলেই তারা বাড়িতে ফিরতে পারবে। রাসেল বেন অ্যালেক্সকে আহত করে মার্থার পেছন পেছন সবুজ পাথরটির জন্য যায়। পাথরটি ফ্রিজের হাত থেকে ছিটকে এসে পড়ার পর অনেকগুলো বিষধর সাপ সবুজ পাথরটিকে ঘিরে ঘুরতে থাকে, যেমনটা গন্ডারগুলো করছিল যখন ফ্রিজের হেলিকপ্টার থেকে পাথরটি পড়ে গিয়েছিল। এখন চিন্তার বিষয় হলো মার্থা সবুজ পাথরটা কিভাবে নিবে। মার্থার দুর্বলতা হলো ভেনম, সে সাপের কামড়ে মারা যাবে, কিন্তু এখন ভয় পেলে তো চলবে না, পাথরটিকে নিতেই হবে বাড়ি ফিরতে হলে। মার্থা ভয়ে ভয়ে এগোতে থাকে, অতঃপর সে পাথরটি নিতে সক্ষম হয়। তখনই রাসেল বেন এসে সাপগুলোকে নিজের নিয়ন্ত্রণে করে মার্থাকে বলে, আমাকে পাথরটা দাও। মার্থা সেটা না দিয়ে ট্রিক্স করে সাপের কামড় খায়, যাতে সে মারা যাওয়ার পর উপর থেকে নামতে পারে। তাদের ঠিক উপরের পাহাড়েই ছিল জাগুয়ারের মূর্তি, আর সেখানেই স্পেন্সার ছিল। মার্থা উপর থেকে পড়ার সময় স্পেন্সারকে পাথরটি দিতে সক্ষম হয়। স্পেন্সার একটুও দেরি না করে সবুজ পাথরটি জাগুয়ারের মূর্তিতে লাগিয়ে দেয়, কিন্তু কিছুই হয় না। সবাই বলে, কিরে ভাই, এত কিছু করলাম, এরপরও গেমটা শেষ করতে পারলাম না। তখনই বেথিনি বলে ওঠে, চিৎকার করে জঙ্গলের নাম বলো। তখনই সবাই চিৎকার করে বলে, জুমানজি। এরপরই পাথরটা কাজ করা শুরু করে, আর সাথে সাথেই জুমানজি জঙ্গলের সকল অভিশাপ কেটে যায়। অভিশাপ কাটার সাথে সাথে রাসেল বেনও মারা যায়। অবশেষে তারা রাসেল বেনকে গপ গপ দেখিয়ে গেমটি শেষ করতে সক্ষম হয়। নাইজেল বিলিংসলি সবাইকে গেম জেতার জন্য খুশি মনে অভিনন্দন জানায়, আর সবাইকে বলে, তোমাদের জন্য জুমানজি জঙ্গলের সকল অভিশাপ কেটে গেছে, জুমানজি তোমাদের সকলের কাছে কৃতজ্ঞ থাকবে। এরপর সবাই নাইজেল বিলিংসলির সাথে হাত মিলিয়ে রিয়েল লাইফে ফিরে আসে। স্পেন্সার এবং মার্থা রিয়েল লাইফে ফিরে আসার আগে স্পেন্সার মার্থাকে বলে, আমরা কি আসল জীবনেও এভাবে একসাথে থাকতে পারবো? আমি তোমার সাথে সারা জীবন এভাবে থাকতে চাই, তুমি কি থাকবে আমার সাথে? মার্থা বলে, হ্যাঁ আমি থাকবো। আমরা খুশি হয়ে লাভ নেই, আমাদের তো বলার কেউ নেই, তোমাদের কারো বলার কেউ থাকলে কমেন্টে জানিও। এরপর বিদায় জানিয়ে রিয়েল লাইফে ফিরে আসে সবাইকে একসাথে সেখানে নিয়ে আসা হয়, যেখানে প্রিন্সিপাল তাদেরকে ম্যাগাজিনের পিন খুলতে দিয়েছিল। তারা গেমে ঢোকার সময় একজন আরেকজনকে ঠিকমতো জানতো না, কিন্তু এখন তারা পরস্পরের সবচেয়ে ভালো বন্ধু হয়ে গিয়েছে। তারা যখন বাড়ি যাচ্ছিল তখন অ্যালেক্সকে দেখানো হয়। অ্যালেক্স সেই সময় ফিরে গিয়েছিল যে সময় সে গেমে ঢুকেছিল। অ্যালেক্স গাড়ি থেকে নেমে তাদের সবাইকে দেখতে পায়। অ্যালেক্সকে দেখে সবাই প্রচুর খুশি হয়। বেথিনির একটু কষ্ট হয় অ্যালেক্সকে বিবাহিত দেখে। এত বছর পরেও অ্যালেক্স তাদের সবাইকে চিনতে পারে। মুভির শেষ সিনে আমাদের দেখানো হয় ফ্রিজ এবং স্পেন্সার মিলে গেমটিকে ভেঙে ফেলে। দ্বিতীয়বার ওই গেমে যেতে চায় না, জীবন মরার লড়াইয়ে। আমার তো প্রথম পার্ট ভালোই লেগেছে, সেকেন্ড পার্টের জন্য কি তোমরা ইন্টারেস্টেড? তোমরা বললে আমি সেকেন্ড পার্টও নিয়ে আসবো।